আজকে ফাউন্ডেশন বাংলা কোর্সের পাঠ্য বিষয় আমি লিখেই দিয়েছি। পর্যায় 1, একক 2, জীবন স্মৃতির বিলাপ। এই বিলাপ প্রবন্ধটা এটা আছে জীবন স্মৃতি বইতে। এখন জীবন স্মৃতি এই গ্রন্থটি মানে এটি গ্রন্থিতভাবে প্রকাশ হয়ে বেরোচ্ছে 1912। রবীন্দ্রনাথের জন্ম 1861, অর্থাৎ রবীন্দ্রনাথ তার জীবনের 50 বছর পার করে জীবন স্মৃতি গ্রন্থ প্রকাশ করছেন। এবং এই জীবন স্মৃতি বইতে রবীন্দ্রনাথের জীবনের গোড়া থেকে রবীন্দ্রনাথের যে কাব্য করি ও কোমল, সেইটা যে সময় লেখা হচ্ছে সেই সময় পর্যন্ত ঘটনাকাল আছে। অর্থাৎ যখন ঘটনাগুলো ঘটেছিল আর যখন রবীন্দ্রনাথ জীবন স্মৃতি লিখছেন, এই দুইয়ের মধ্যে সময়ের একটা তফাৎ আছে, গ্যাপ আছে। যখনই ঘটনাটা ঘটে সেই সময় কোনো কিছু লেখা, তার একটা ইম্প্যাক্ট সেটা আলাদা। আর ঘটনাটা ঘটলো, আমি বহুদিন পর পিছনে ফিরে তাকিয়ে সেই ঘটনাটা স্মৃতি থেকে মনে করে আমি লিখছি, তার ইম্প্যাক্ট এই দুটো আলাদা হয়। এখানে বইতে আমার বই অনুযায়ী 18 পাতা থেকে মূল পাঠ শুরু হচ্ছে। এই টেক্সটটা একটু বড়। মূল পাঠ 1 আছে 18 পাতা থেকে, আবার মূল পাঠ 2 আছে 25 পাতা থেকে। আমি জানি না আজকে পুরো টেক্সটটা কভার শোনা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে। এই রূপে আমেদাবাদে ও বোম্বাইয়ে মাস 6 কাটাইয়া আমরা বিলাতে যাত্রা করিলাম। আমরা কারা? না, রবীন্দ্রনাথ তো তোমরা জানো 14তম সন্তান, এবং তার লেখাপড়া কিছুই হবে না। তার বরদা সেজদা প্রত্যেকে ততদিনে নামী মানুষ। তো রবীন্দ্রনাথের কিছুই হবে না এই ভেবে তাকে বলা হলো, তো ঠিক আছে, তাকে রবিকে তাহলে বিলেত পাঠানো হোক, সেইখানে গিয়ে সে পড়াশুনো করবে। তো আমেদাবাদ এবং বোম্বাইয়ে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? না, রবীন্দ্রনাথের মেজদাদা যে সত্যেন্দ্রনাথ ঠাকুর, যার স্ত্রী হচ্ছেন জ্ঞানদানন্দিনী দেবী, তার সঙ্গে তাকে পাঠানো হলো আমেদাবাদে আর বোম্বাইতে। তো সেইখানে মাস 6 কাটিয়ে তারা সকলে মিলে গেলেন বিলেতে। অশুভক্ষণে বিলাত যাত্রার পত্র প্রথমে আত্মীয় দিগকে ও পরে ভারতীতে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম। আত্মীয় দিগকে বোঝাই যাচ্ছে বাড়ির আত্মীয়দের। ভারতী এটা হচ্ছে তখনকার দিনের একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা। সেই সাহিত্য পত্রিকায় তিনি যেগুলো পাঠাতেন সেগুলো প্রকাশ পেত। এখন যা প্রকাশ পায়, অর্থাৎ যেটা লেখার ছাপার অক্ষরে মুদ্রিত হয়, সেটা তো আমরা একবার ছাপিয়ে ফেলার পর আর মুছে ফেলতে পারি না, যদি না সেটা পুরোটা ধ্বংস হয়ে যায়। তাই রবীন্দ্রনাথ বলছেন, কাঁচা বয়সের যে কচি লেখাগুলো, এখন আমার বয়স 50 বছর, কিন্তু তখন যে লেখাগুলোকে মনে হতো খুব মূল্যবান। একটা উদাহরণ দিচ্ছি, যখন বাচ্চা ছোট থাকে
তার পকেটের মধ্যে কোথায় ধুলো, কোথায় বালি, কোথায় নুড়ি, কোথায় কাঠি, এই সমস্ত তার কাছে মহামূল্যবান। কিন্তু সেই বাচ্চাটি যখন আর 6-7 বছর বড় হয়ে যায় তখন কিন্তু সেগুলো তার কাছে মূল্যবান থাকে না। ঠিক তেমনি রবীন্দ্রনাথ বলছেন যে আমরা যখন ছোট ছিলাম তখন মনে হতো বাবা আমি আমার লেখা ভারতী পত্রিকায় ছাপা হচ্ছে, ফলে এ তো বিরাট ব্যাপার। কিন্তু এখন মানে এই 50 বছর বয়সে যখন কিনা আমি এই জীবন স্মৃতি লিখছি, এখন আর এগুলিকে বিলুপ্ত করা আমার সাধ্যের মধ্যে নাই। অর্থাৎ সেটা তো ভারতীতে অলরেডি প্রকাশিত হয়ে গেছে, আমি তো চাইলেও সেটা আর মুছতে পারবো না। এই চিঠিগুলির অধিকাংশই বাল্য বয়সের বাহাদুরি, অর্থাৎ ছোটবেলাকার একটা থাকে যে আমি এটা লিখবো, আমার লেখা ভারতী পত্রিকায় প্রকাশ পেয়েছে, যত বাহাদুরি করে লেখা যায়। অশ্রদ্ধা প্রকাশ করিয়া, আঘাত করিয়া, তর্ক করিয়া, রচনার আতশবাজি করিবার, বইতে প্রিন্টিং মিস্টেক আছে, কবিরার আছে, করিবার এই প্রয়াস। অর্থাৎ যতভাবে নিজেকে মহান দেখানো যায়, তাতে যদি অন্যকে ছোট করতে হয়, অন্যকে আঘাত করতে হয়, তর্ক করতে হয়, যেটা ছেলে মানুষের স্বভাব, 17 বছর মাত্র বয়স তখন রবীন্দ্রনাথের। শ্রদ্ধা করিবার, গ্রহণ করিবার শক্তি যে সকলের চেয়ে মহৎ শক্তি, এবং বিনয়ের দ্বারাই যে সকলের চেয়ে বড় করিয়া অধিকার বিস্তার করা যায়, কাঁচা বয়সে একথা মন বুঝিতে চায় না। অর্থাৎ কাঁচা বয়সে মানে মোটামুটি 17, 18, 19, 20, যখনও আমাদের মন পরিপক্ক হয়নি, সেরকম ম্যাচিওর ব্রেন নয়, সে সময় যদি কেউ এইগুলো বলে যে হ্যাঁ বিনয় ভালো, এই ভালো, সেগুলো আমরা শুনি, কিন্তু সেগুলো কাজে লাগানোর মতন পরিস্থিতি আমরা বুঝি অনেক পরে। ভালো লাগা, প্রশংসা করা যেন একটা পরাভব, অর্থাৎ অন্যের ভালোকে ভালো বলা, সেটা আমরা শিখি অনেক পরে, এবং সেটা স্বীকার করে নেওয়ার মধ্যে যেন একটা হেরে যাওয়া আছে, এটাই আমাদের ছোট থেকে মনে হয়, সে যেন একটা দুর্বলতা। এই জন্য কেবলই খোঁচা দিয়া আপনার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিবার এই চেষ্টা আমার কাছে আজ হাস্যকর হইতে পারিত, যদি ইহার ঔদ্ধত্য ও অসরলতা আমার কাছে কষ্টকর না হইতো। অর্থাৎ আমি যদি এখনো সেই রকম কাঁচা মনের থাকতাম, আমার মনে হতো বা এটা তো বেশ ভালো লেখা হয়েছে, আমি কত ছোটবেলায় কি ভালো লিখেছিলাম, কিন্তু এখন আমার বয়স 50 বছর, সেই বালখিল্য দশা আমার আর নেই, ফলে এই ধরনের অপরিণত মনোভাবও আমাকে এখন আর মানায় না। রবীন্দ্রনাথ এবার আরো ছেলেবেলার কথা বলছেন। ছেলেবেলা হইতে বাইরের পৃথিবীর সঙ্গে আমার সম্বন্ধ ছিল না বলিলেই হয়। এমন সময় হঠাৎ, তোমরা জানো রবীন্দ্রনাথ ছোটবেলায় ঘরের বাইরে কোথায় গেছিলেন না, ওই হচ্ছে মানে বাবার সঙ্গে হিমালয় ভ্রমণ করেছিলেন, সেই হচ্ছে তার প্রথম বাইরে যাওয়া। তারপর হঠাৎ 17 বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল, যে ছেলে কোনোদিন বাইরে যায়নি, সে তাকে যদি একেবারে ভারতবর্ষের বাইরে পাঠানো হয়, ফলে স্বাভাবিকভাবেই সে তখন সেটাতে হাবুডুবু খাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার মেজ বউ ঠাকুরুন, এই মেজ বউ ঠাকুরুন মানে হচ্ছে মেজ বৌদি, মেজ বৌদি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের স্ত্রী। তো সেই মেজ বউ ঠাকুরুন তখন ছেলেদের লইয়া ব্রাইটনে বাস করিতেছিলেন। ব্রাইটন মানে এখনকার দিনের যেটা ব্রিটেন। তাহার আশ্রয়ে গিয়া বিদেশের প্রথম ধাক্কাটা আর গায়ে লাগিল না। অর্থাৎ বিদেশে গিয়ে আমি যদি কাউকে চেনা পাই, তখন এটা যে বিদেশ, সেটা আমাদের সেই আঘাতটা আমাদের প্রথমে আর লাগে না, মনে হয় যে আমার তো পরিচিত একজন আছেই। তখন শীত আসিয়া পড়িয়াছে। বিদেশের শীত কিন্তু ভারতবর্ষের বা যে শীত, অন্তত পশ্চিমবঙ্গের যে শীত, তার সঙ্গে তুলনীয় নয়। একদিন রাত্রে ঘরে বসিয়া আগুনের ধারে গল্প করিতেছি, ছেলেরা উত্তেজিত হইয়া আসিয়া কহিল বরফ পড়িতেছে। ছেলেরা মানে এই জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছেলে, অর্থাৎ রবীন্দ্রনাথের ভাইপো। ছেলেরা উত্তেজিত হইয়া আসিয়া কহিল বরফ পড়িতেছে। আপনাদের যদি এমসিকিউ প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসতে পারে যে ছেলেরা উত্তেজিত হইয়া আসিয়া কহিল, কোন ছেলেদের কথা বলা হয়েছে? ধরা যাক 4টে অপশন থাকলো, রবীন্দ্রনাথের ছেলেরা, সত্যেন্দ্রনাথ দত্তের ছেলেরা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছেলেরা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলেরা, এরকম 4টে অপশন থাকলো। বা যে ছেলেদের কথা বলা হয়েছে তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কি? কাকা ভাইপো। কিন্তু আমার বাহিরে গিয়া দেখিলাম কনকনে শীত, আকাশে শুভ্র জ্যোৎস্না এবং পৃথিবী সাদা বরফে ঢাকিয়া গিয়াছে।
চিরদিন পৃথিবীর যে মূর্তি দেখিয়াছি সে মূর্তি নয়। অর্থাৎ ভারতবর্ষে কখনো তো এই রকম মানে সাদা বরফে ঢেকে যাওয়ার মতন ঠান্ডা এক উত্তর ভারত ছাড়া সাধারণত দেখা যায় না। ফলে এ যেন একটা স্বপ্ন, যেন আর কিছু, যেন সমস্ত কাছের জিনিস দূরে গিয়া পড়িয়াছে। অর্থাৎ এটা তো আমার কাছে নতুন নয়। শুভ্রকায় নিশ্চল তপস্বী যেন গভীর ধ্যানের আবরণে আবৃত। অর্থাৎ সেই পুরোটা সাদা, সেই শ্বেত যে একটা বর্ম পড়ে আছে, সেইটাকে দেখে মনে হচ্ছে যে শুভ্রকায় কোনো তপস্বী, কোনো সাধু, কোনো ধ্যানী যোগী, তিনি যেন গভীর ধ্যানে মগ্ন। অকস্মাৎ ঘরের বাহির হইয়াই এমন আশ্চর্য বিরাট সৌন্দর্য আর কখনো দেখি নাই। কারণ জোড়াসাঁকোর বাড়ির বাইরে পা দিলে যত ঠান্ডাই পড়ো, কলকাতা তখন যত কম উষ্ণই থাক, তখনও কিন্তু এই দৃশ্য অভাবনীয়। বউ ঠাকুরানীর যত্নে এবং ছেলেদের বিচিত্র উৎপাত উপদ্রবের আনন্দে দিন বেশ কাটিতে লাগিল। ছেলেরা আমার অদ্ভুত ইংরেজি উচ্চারণে ভারী আমোদ বোধ করিলে। তাহাদের আর সকল রকম খেলায় আমার কোনো বাধা ছিল না, কেবল তাহাদের এই আমোদটাতে আমি সম্পূর্ণ মনে যোগ দিতে পারিতাম না। কেন না, ইংরেজি উচ্চারণে কাকা ভাইপোর সঙ্গে সংঘাত হতো। ওয়ার্ম শব্দে এর উচ্চারণ ও এর মতো এবং ওয়ার্ম শব্দে ও এর উচ্চারণ এর মতো, এটা যে কোনো মতেই সহজ জ্ঞানে জানিবার বিষয় নয়, সেটা আমি শিশুদিগকে বুঝাইব কি করে? অর্থাৎ বাচ্চাদের কাছে WARM ওয়ার্ম যা আর WORM ওয়ার্ম একই, কিন্তু কেন যে দুটোর উচ্চারণ আলাদা হচ্ছে সেটা সেই ছেলে বয়সে বোঝানোটা কষ্ট। মন্দ ভাগ্য আমি, তাহাদের হাসিটা আমার উপর দিয়েই গেল। অর্থাৎ ভাইপোরা ভাবলো যে কাকা কিছুই জানে না, কিন্তু হাসিটা সম্পূর্ণ পাওনা ছিল ইংরাজি উচ্চারণ বিধির। অর্থাৎ ইংরেজি উচ্চারণ বিধিতে গন্ডগোল আছে আমি ঠিক জানতাম, কিন্তু তারা বাচ্চা ছেলে। এই দুটি ছোট ছেলের মন ভোলাইবার, তাহাদিগকে হাসাইবার, আমোদ দিবার নানা প্রকার উপায় আমি প্রতিদিন উদ্ভাবন করিতাম। অর্থাৎ রবীন্দ্রনাথ বরাবর চেষ্টা করতেন তার এই দুটো ভাইপো কি করে বিলেতে তার সঙ্গে ভালো থাকে। ছেলে ভোলাইবার এই উদ্ভাবনী শক্তি খাটাইবার প্রয়োজন তাহার পরে আরো অনেকবার ঘটিয়াছে, এখনো সে প্রয়োজন যায় নাই। কারণ রবীন্দ্রনাথ যখন 50 বছর বয়স, তখনও তার ছেলে মেয়েরা যে বিরাট বড় হয়েছে তা কিন্তু নয়, কিন্তু সে শক্তির আর সে অজস্র প্রাচুর্য অনুভব করি না। অর্থাৎ ছেলেবেলায় প্রথম আমার ভাইপোদের সঙ্গে আমার যে আত্মীয়তা গড়ে উঠেছিল ছোট ছোট ছেলেদের সঙ্গে, সেটা যখন পরবর্তীকালে আরো অনেক বাচ্চাদের সঙ্গে আমাকে সেটা রিপিট করতে হয়েছে, সেই যে প্রথম আনন্দ, সেই যে প্রথম আশ্চর্যের অনুভব, সেটা কিন্তু আমি আর পাইনি। শিশুদের কাছে হৃদয়কে দান করিবার অবকাশ সেই আমার জীবনে প্রথম ঘটিয়াছিল। প্রশ্ন আসতে পারে যে সেই আমার জীবনে প্রথম ঘটিয়াছিল, কোন জীবনের কথা বলা হয়েছে, বা রবীন্দ্রনাথের কত বছর জীবনের কথা বলা হয়েছে? 17 বছর। দানের আয়োজন তাই এমন বিচিত্র ভাবে পূর্ণ হইয়া প্রকাশ পাইয়াছিল। যেমন যে প্রথম সন্তান জন্মায় সে যতটা আদর পায়, যেরকম ভাবে আদর পায়, দ্বিতীয় সন্তান অনেক ক্ষেত্রে সেটা পায় না। অবশ্য ছেলে মেয়ে ভেদে সেটা অনেক ক্ষেত্রেই আলাদা হয়ে যায়। কিন্তু সমুদ্রের এপারের ঘর হইতে বাহির হইয়া সমুদ্রের ওপারের ঘরে প্রবেশ করিবার জন্য তো আমি যাত্রা করি নাই। কি কথা ছিল না, কথা ছিল পড়াশোনা করিব, ব্যারিস্টার হইয়া দেশে ফিরিব। অর্থাৎ রবির তো কিছুই হবে না, ওর তো পড়াশোনাও হলো না, কোন রকমে 5 অব্দি পড়েছে, তো ওর দ্বারা কি হবে? ঠাকুর পরিবারে তার জন্ম, সব থেকে ছোট ছেলে, কাজেই ও বিদেশে যাক, তার মেজদার সঙ্গে বিদেশে যাক, সেখানে পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে দেশে ফিরবে, তবু সে দেশে এসে কিছু কাজ করতে পারবে। তাই একদিন ব্রাইটনে অর্থাৎ ব্রিটেনে একটি পাবলিক স্কুলে আমি ভর্তি হইলাম, পড়াশোনা করতে হবে ওখানে। বিদ্যালয়ের অধ্যক্ষ প্রথমেই আমার মুখের দিকে তাকাইয়া বলিয়া উঠিলেন, বাহবা, তোমার মাথাটা তো চমৎকার। মানে তিনি ইংরেজিতে বলেছিলেন, হোয়াট স্প্লেন্ডিড হেড ইউ হ্যাভ। এই ছোট কথাটা যে আমার মনে আছে তাহার কারণ এই যে বাড়িতে আমার দর্পহরণ করিবার জন্য যাহার প্রবল অধ্যবসায় ছিল, তিনি বিশেষ করিয়া আমাকে এই কথাটি বুঝাইয়া দিয়াছিলেন যে আমার ললাট মানে আমার কপাল এবং মুখশ্রী পৃথিবীর অন্য অনেকের সহিত তুলনায় কোনো মতে মধ্যম শ্রেণীর বলিয়া গণ্য হইতে পারে। এখন এখানে যাহার বাড়িতে
মানে রবীন্দ্রনাথের বরাবরই ধারণা ছিল তিনি সুন্দর দেখতে, কিন্তু তার যে বাড়ি জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়ি, সেখানে একমাত্র একজন তাকে সবসময় বলতো না রবিকে দেখতে ভালো নয়, মোটামুটি মাঝারি গড়নের। এটাকে যদি প্রশ্ন আসে যে যাহার প্রবল অধ্যাবসায় ছিল, যাহার শব্দে কাকে বোঝানো হয়েছে এটা টেক্সটে নেই। যাহার বলতে এখানে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথের বৌঠান, যেটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী। আশা করি এটাকে পাঠকেরা আমার গুণ বলিয়াই ধরিবেন, যে আমি তাহার কথা সম্পূর্ণ বিশ্বাস করিয়াছিলাম। অর্থাৎ কাদম্বরী দেবী বৌঠান আমাকে যে বলতেন যে হ্যাঁ আমি মোটেই ভালো দেখতে নয়, মাঝারি গড়নে, তার কথা আমি সম্পূর্ণভাবেই ভাবতাম যে হ্যাঁ সত্যি আমি বোধহয় ভালো নয়। এবং আমার সম্বন্ধে সৃষ্টিকর্তার নানা প্রকার কার্পণ্যে দুঃখ অনুভব করিয়া নীরব হইয়া থাকিতাম, যে সৃষ্টিকর্তা অনেককেই কত সুন্দর করে, জ্যোতিরিন্দ্রনাথ কে যেরকম দেখতে রবীন্দ্রনাথ তার কাছে কিছুই নন, জ্যোতিরিন্দ্রনাথকে এত সুন্দর দেখতে। ফলে সৃষ্টিকর্তা অন্য সবাইকে ভালো করে গড়লেন, আমাকে এত বাজেভাবে গড়লেন। কিন্তু বিদেশে যখন আমাকে প্রথম অধ্যক্ষ অর্থাৎ সেই বিলেতের স্কুলের প্রিন্সিপাল আমাকে বললেন যে হোয়াট আ স্প্লেন্ডিড হেড ইউ হ্যাভ, যে তোমার মাথাটা কি সুন্দর, তোমাকে কি চমৎকার দেখতে, তখন আমার মনে হলো এই যে আমাকে জ্যোতি দাদার স্ত্রী আমার যে বৌঠান বলতেন তোমাকে বাজে দেখতে, তাহলে কি কথাটা ভুল? আমি যে তার কথাটা বিশ্বাস করতাম সেটা কি আমার উচিত হয়নি? এই রূপে ক্রমে ক্রমে তাহার মতের সঙ্গে, তাহার মত মানে এখানে কাদম্বরী দেবী, তাহার মতের সঙ্গে বিলাতবাসীর মতের দুটো একটা বিষয়ে পার্থক্য দেখিতে পাইয়া অনেকবার আমি গম্ভীর হইয়া ভাবিয়াছি, হয়তো উভয় দেশের বিচারের প্রণালী ও আদর্শ সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন সেই ছোট বয়সে আমার মনে হতো আমার বৌঠান তো আমাকে ভালো দেখতে বলে না, অথচ বিদেশে তাহলে আমাকে বলছে আমাকে ভালো দেখতে, তাহলে কি এই যে দুটো দেশ ব্রিটেন আর ভারতবর্ষ, এই দুটো দেশে কি মানুষকে কিরকম দেখতে সেই বিচারের পন্থা কি আলাদা? ব্রাইটনের এই স্কুলের একটা জিনিস লক্ষ্য করিয়া আমি বিস্মৃত হইয়াছিলাম, ছাত্রেরা আমার সঙ্গে কিছুমাত্র রূঢ় ব্যবহার করে নাই। এটা রবীন্দ্রনাথ বিশেষভাবে উল্লেখ করছেন, কারণ যদি জীবন স্মৃতি পড়ো সেখানে দেখবে রবীন্দ্রনাথ এখানে কলকাতায় যে সমস্ত স্কুলে ভর্তি হয়েছিলেন সেই সমস্ত স্কুলের ছেলেপুলেরা কিরকম তাকে জ্বালাতো এবং টিচাররা কিরকম ভাবে তার সঙ্গে ব্যবহার করতো। তো সেইটা কিন্তু বিদেশে হয়নি এবং ছাত্রেরা তার সঙ্গে ভালোই ব্যবহার করত। অনেক সময় তাহারা আমার পকেটের মধ্যে কমলা লেবু, আপেল প্রভৃতি ফল গুজিয়া দিয়া পলাইয়া গিয়াছে। আমি বিদেশি বলিয়াই আমার প্রতি তাহাদের এইরূপ আচরণ, ইহাই আমার বিশ্বাস। অর্থাৎ ইংল্যান্ডবাসী যারা, তাদের কাছে রবীন্দ্রনাথ বিদেশি, ফলে তারা ওই রকম ঠাট্টা করতো রবীন্দ্রনাথের সঙ্গে। কিন্তু রবীন্দ্রনাথের বরাবরের যেটা স্বভাব, কোন স্কুলেই তিনি বেশি দিন টিকে থাকতে পারেননি। এবং যেটা দেখা গেল দেশীয় স্কুলের ক্ষেত্রে যেটা ছিল, বিদেশেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হলো, যে স্কুলেও আমার বেশি দিন পড়া চলিল না। সেটা স্কুলের দোষ নয়। তখন তারক পালিত মহাশয় ইংল্যান্ডে ছিলেন, তিনি বুঝিলেন এমন করিয়া আমার কিছু হইবে না, যে এরকম করে চললে তো রবীন্দ্রনাথ কোথাওই পড়াশোনা শেষ করতে পারবেন না, জজ ব্যারিস্টার হওয়া তো অনেক দূরের কথা। তেজ দাদাকে বলিয়া অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুরকে বলিয়া আমাকে লন্ডনে আনিয়া প্রথমে একটা বাসায় একলা ছাড়িয়া দিলেন। সে বাসাটা ছিল রিজেন্ট উদ্যানের সম্মুখেই। তখন ঘোরতর শীত, সম্মুখের বাগানের গাছগুলায় একটিও পাতা নাই। হয়তো প্রশ্ন হলো তখন ঘোরতর শীত, তখন বলতে কোন সময়কে নির্দেশ করা হয়েছে? কোন সময় না, যখন রবীন্দ্রনাথকে তারক পালিত মশাই লন্ডনে এনে ফেললেন বা লন্ডনে তাকে একটি একলা ঘরে ছেড়ে দিলেন বা একলা ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। বরফে ঢাকা আঁকামাকা রোগা ডালগুলো লইয়া তাহারা সারি সারি আকাশের দিকে তাকাইয়া খাড়া হইয়া আছে। অর্থাৎ শীতকাল, পাতা ঝরার সময় সমস্ত পাতা ঝরে গেছে, আর রোগা রোগা ডালগুলোতেও বরফ জমে আছে। দেখিয়া আমার হাড়গুলার মধ্যে পর্যন্ত শীত করিতে থাকিত। নবাগত প্রবাসীর পক্ষে শীতের লন্ডনের মতো এমন নির্মম স্থান আর কোথাও নাই। অর্থাৎ যে প্রথম বিদেশ গেছে, লন্ডনের শীত তার কাছে ভয়াবহ। কাছাকাছির মধ্যে পরিচিত কেহ নাই, রাস্তাঘাট ভালো করিয়া চিনি না। একলা ঘরে চুপ করিয়া বসিয়া বাহিরের দিকে তাকাইয়া থাকিবার দিন আবার আমার জীবনে ফিরিয়া আসিল। কেন বলছেন আবার? কারণ তোমরা ছোটবেলায় পড়েছো যে রবীন্দ্রনাথকে একটা ঘরে, রবীন্দ্রনাথ তো মায়ের সঙ্গ বেশি পাননি, তিনি ভৃত্য রাজতন্ত্রে মানুষ হয়েছেন, বাড়ি চাকর বাকরদের কাছে মানুষ হয়েছেন। সেই চাকর বাকররা তাদের নিজেদের কাজ সুবিধে করার জন্য কি করতো, রবীন্দ্রনাথকে খড়ি দেওয়া একটা গন্ডির মধ্যে আটকে রাখতো, বলতো এটা হচ্ছে লক্ষণের গন্ডি,
এই গন্ডিটা পেরোলেই তুমি তো জানো যে সীতার কি হয়েছিল, সীতাকে রাবণ ধরে নিয়ে গেছিল, কাজেই এই গন্ডি তুমি পেরোবে না। রবীন্দ্রনাথ সেই কথা মানে একেবারে বিশ্বাস করতেন এবং সেই জন্য সেই গন্ডির বাইরে বেরোতেন না, এবং সেই ঘরে ভাগ্যিস একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে বসে বসে তিনি বাইরের প্রকৃতি দেখতেন। বলছেন সেইটা আমার মনে পড়ে গেল যে আমি ঘরের মধ্যে বসে বসে আমি বাইরের জীবন দেখছি, সেই ছোট্টবেলায় দেখেছিলাম, আবার আমার 17 বছরের জীবনে ফিরে এলো। কিন্তু বাহির তখন মনোরম নহে, তাহার ললাটে ভ্রুকুটি, আকাশের রং ঘোলা, আলোক মৃত ব্যক্তির চক্ষু তারার মতো দীপ্তিহীন। অর্থাৎ লন্ডনের শীতকালে রোদ তো সেরকম উজ্জ্বল নয়। 10 দিক আপনাকে সংকুচিত করিয়া আনিয়াছে, জগতের মধ্যে উদার আহ্বান নেই, নাই ঘরের মধ্যে আসবাব প্রায় কিছুই ছিল না। দৈবক্রমে কি কারণে একটা হারমোনিয়াম ছিল। দিন যখন সকাল সকাল অন্ধকার হইয়া আসিত, তখন সেই যন্ত্রটা আপন মনে বাজাইতাম। কখনো কখনো ভারতবর্ষীয় কেহ কেহ আমার সঙ্গে দেখা করিতে আসিতেন। তাহাদের সঙ্গে আমার পরিচয় অতি অল্পই ছিল, কারণ তিনি তখন প্রথম বিলেত গেছেন, সব সময় সব ভারতীয়কে যে চিনবেন তা নয়। কিন্তু যখন বিদায় লইয়া তাহারা উঠিয়া চলিয়া যাইতেন, তখন আমার ইচ্ছা করিত কোট ধরিয়া তাহাদিগকে টানিয়া আবার ঘরে আনিয়া বসাই। বিদেশে ভারতবাসীদের দেখে ভারতবাসীর যেটা হয়, বা বাঙালিকে দেখে বাঙালি যেটা হয়, সেই সাজাত্য প্রেম, তখন মনে হয় যে আমার পরিচিত একজন কেউ আছে, আমি তাকে খুব ভালো করে চিনি না, কিন্তু সে চলে যাওয়ার সময়ও, তার বিদায় বেলাতেও আমাদের মনে হয় আহা কিছুক্ষণ থাক না, তাকে তো আমরা তবু চিনতে পারছি। হ্যাঁ, এবার ঠিক আছে, থ্যাংক ইউ। তো যখন বিদায় নেওয়ার সময়, তখন মনে হতো যে সেই ভারতবর্ষীয় তাদেরকে আমার মনে হতো যে কোথাও একটা তাদের হাত ধরে টেনে বসাই। এই বাসায় থাকিবার সময় একজন আমাকে লাটিন শিখাইতে আসিতেন। ল্যাটিন। লোকটি অত্যন্ত রোগা, গায়ের কাপড় জীর্ণ প্রায়, শীতকালের নগ্ন গাছগুলার মতোই, তিনি যেন আপনাকে শীতের হাত হইতে বাঁচাইতে পারিতেন না। অর্থাৎ লোকটি এত রোগা যে তার মনে হতো যে এই ঠান্ডাটা যেন তার হাড় অব্দি চলে যাচ্ছে। তাহার বয়স কত ঠিক জানি না, কিন্তু তিনি যে আপন বয়সের চেয়ে বুড়া হইয়া গিয়াছেন তাহাকে দেখিলেই বোঝা যায়। অর্থাৎ মানুষের বয়সের থেকে মানুষের চোখে মুখে বয়স যখন অনেক বেশি লাগে তাকে দেখে, তাই মনে হতো। এক একদিন আমাকে পড়াইবার সময় তিনি যেন কথা খুঁজিয়া পাইতেন না, লজ্জিত হইয়া পড়িতেন। অর্থাৎ বয়স হয়েছে, তিনি কি পড়াচ্ছেন মাঝে মাঝে সেই সমস্ত থেকে বেরিয়ে গিয়ে অন্য বিষয়ে পদার্পণ করতেন। তাহার পরিবারের সকল লোকে তাহাকে বাতিগ্রস্ত বলিয়া জানিত। অর্থাৎ পরিবারের লোকের কাছেও তিনি সমাদর পেতেন না। একটা মত তাহাকে পাইয়া বসিয়াছিল, অর্থাৎ তিনি একটি বিশেষ মতে বিশ্বাসী ছিলেন। কি সেই মত? তিনি বলিতেন, পৃথিবীতে এক একটা যুগে একই সময়ে ভিন্ন দেশের মানব সমাজে একই ভাবের আবির্ভাব হইয়া থাকে। অর্থাৎ বলছেন এক একটা যুগে দেশগত পার্থক্য হতে পারে, এটা ভারতবর্ষ, সেটা ইংল্যান্ড, সেটা জাপান, সেটা ভিয়েতনাম, আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটি বিশেষ ভাব একই কালে বিভিন্ন দেশে একই সঙ্গে উদ্ভূত হতে পারে। এটা যে একজন আরেকজনকে দেখে পড়ছে তা নয়, বলছেন পরস্পরের দেখা দেখি যে একই ভাব ছড়াইয়া পড়ে তাহা নহে,
যেখানে দেখা দেখি নাই সেখানেও অন্যথা হয় না। এই মতটিকে প্রমাণ করিবার জন্য তিনি কেবলই তথ্য সংগ্রহ করিতেছেন ও লিখিতেছেন, অর্থাৎ তিনি আপন মানে গবেষণায় মশগুল। এদিকে কি না, এদিকে ঘরে অন্ন নাই, গায়ে বস্ত্র নাই, তাহার মেয়েরা তাহার মতের প্রতি শ্রদ্ধা মাত্র করে না, এবং সম্ভবত এই পাগলামির জন্য তাহাকে সর্বদা ভর্ৎসনা করিয়া থাকে। অর্থাৎ এই যিনি ল্যাটিন শিক্ষক ছিলেন তার মধ্যে বস্তু জগতের যে চাহিদা সেইগুলো তার অত খেয়াল থাকতো না, তিনি তার নিজের মতটিকে প্রতিষ্ঠিত করবার জন্যই চিন্তিত হয়ে থাকতেন। এদিকে ঘরে খাবার থাকছে কিনা, গায়ে বস্ত্র জোগাড়ের সংস্থান আছে কিনা, সেগুলো তার কাছে কোনো ব্যাপার ছিল না, যে কারণে মেয়েরাও তার সন্তানরাও তাকে ভর্ৎসনা করত। একদিন তাহার মুখ দেখিয়া বুঝা যাইত ভালো কোনো একটা প্রমাণ পাইয়াছেন, লেখা অনেকটা অগ্রসর হইয়াছে। আমি সেদিন সেই বিষয়ে কথা উত্থাপন করিয়া তাহার উৎসাহে আরো উৎসাহ সঞ্চার করিতাম। আবার একদিন তিনি বড় বিমর্ষ হইয়া আসিতেন, যেন যে ভার তিনি গ্রহণ করিয়াছেন তাহা বহন করিতে পারিতেছেন না। সেদিন পড়ানোয় পদে পদে বাধা ঘটিত, চোখ দুটা কোন শূন্যের দিকে তাকাইয়া থাকিত, মনটাকে কোনো মতেই প্রথম পাঠ্য লাটিন ব্যাকরণের মধ্যে টানিয়া আনিতে পারিতেন না। অর্থাৎ লাটিন পড়ানোর প্রতি তার যতটা না মন ছিল তার থেকে অনেক বেশি তার মন ছিল নিজে যে গবেষণা করছিলেন সেই বিষয়ে, যে কারণে যেদিন সেই গবেষণার কোনো একটা ভালো উপাদান তিনি পেতেন সেদিন তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠত, কিন্তু যেদিন পেতেন না তার মন এতই বিমর্ষ হয়ে থাকতো তিনি রবীন্দ্রনাথকে ঠিকঠাক ল্যাটিন শেখাতে পারতেন না। এই ভাবের ভারে ও লেখার দায়ে অবনত অনসংশ্লিষ্ট লোকটিকে দেখিলে আমার বড়ই বেদনা বোধ হইত। যদিও বেশ বুঝিতেছিলাম ইহার দ্বারা আমার পড়ার সাহায্য প্রায় কিছুই হইবে না, কারণ কিছুই ল্যাটিন শিখছিলেন না রবীন্দ্রনাথ, তবুও কোনো মতেই ইহাকে বিদায় করিতে আমার মন সইল না। যে কয়দিন সে বাসায় ছিলাম এমন করিয়া লাটিন পড়িবার ছল করিয়াই কাটিল। অর্থাৎ রবীন্দ্রনাথ কখনো বলেননি যে আপনার দ্বারা লাটিন পড়ানো হচ্ছে না, আপনি বিদেয় হন। বিদায় লইবার সময় যখন তাহার বেতন চুকাইতে গেলাম তিনি করুণ স্বরে আমাকে কহিলেন, আমি কেবল তোমার সময় নষ্ট করিয়াছি, আমি তো কোনো কাজই করি নাই, আমি তোমার কাছ হইতে বেতন লইতে পারিব না। অর্থাৎ তার মনুষ্যত্ব জ্ঞান, তার মূল্যবোধ এত উঁচু তারে বাধা ছিল যে আমি তো সত্যিই তোমাকে কিছু শেখাতে পারিনি, কাজেই তোমার কাছ থেকে আমি আমার সম্মান দক্ষিণা কেন নেব। হয়তো ছোট প্রশ্ন হলো, আমি তোমার কাছ হইতে বেতন লইতে পারিব না, বক্তাকে বা আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের ল্যাটিন শিক্ষক। এবার ধরা যাক প্রশ্ন হলো রবীন্দ্রনাথের ল্যাটিন শিক্ষকের নাম কি, চারটে নাম দেওয়া হলো, কিন্তু রবীন্দ্রনাথের ল্যাটিন শিক্ষকের নাম কাহিনীতে অনুল্লিখিত আছে, নাম নেই। আমি তাহাকে অনেক কষ্টে বেতন লইতে রাজি করিয়াছিলাম। আমার সেই লাটিন শিক্ষক যদিচ তাহার মতকে আমার সমক্ষে প্রমাণ সহ উপস্থিত করেন নাই, তবু তাহার সে কথা আমি এ পর্যন্ত অবিশ্বাস করি না। এখনো আমার এই বিশ্বাস যে সমস্ত মানুষের মনের সঙ্গে মনের একটি অখণ্ড গভীর যোগ আছে, তাহার এক জায়গায় যে শক্তির ক্রিয়া ঘটে অন্যত্র গূঢ়ভাবে তাহা সংক্রমিত হইয়া থাকে। ধরা যাক এই অংশটুকু তুলল যে তাহার এক জায়গায় যে শক্তির ক্রিয়া ঘটে অন্যত্র গূঢ়ভাবে তাহা সংক্রামিত হইয়া থাকে, যে তাহা বলতে কি বোঝানো হয়েছে? মানুষের মনের সঙ্গে মনের সংযোগ। কোথাও তো আমি মানুষটা আলাদা, একটি বিদেশি স্পেন দেশীয় স্পেনীয় সে আলাদা, যে জার্মান সে আলাদা, যে জাপানিজ সে আলাদা, যে চৈনিক সে আলাদা, কিন্তু তাও একজন আরেকজনের ভাব প্রকাশ করলে সেটা বোঝে। কিভাবে বোঝে না, প্রত্যেকের মানুষের মনের মধ্যে যে বেসিক ইমোশন বা বেসিক ভাব সেইটা কিন্তু রয়েছে, সেই কারণেই মানুষ একে অপরকে বুঝতে পারে। এখান হইতে পালিত মহাশয় মানে তারক পালিত, যিনি রবীন্দ্রনাথকে ওই বাসায় এনেছিলেন, পালিত মহাশয় আমাকে বার্কার নামক একজন শিক্ষকের বাসায় লইয়া গেলেন। ইনি বাড়িতে ছাত্রদিগকে পরীক্ষার জন্য প্রস্তুত করিয়া দিতেন। ইহার ঘরে ইহার ভালো মানুষ স্ত্রীটি ছাড়া অত্যল্প মাত্র রম্য জিনিস কিছু ছিল না। রম্য শব্দটা এখানে লক্ষ্য করার মতো, স্ত্রী তাকে বলা হয় রমণীয়। রমণীয় বা রম্য এটা এসেছে রম ধাতু থেকে। ফলে এই স্ত্রীটি ছাড়া এখানে আর কিছুই ভালো ছিল না, রম্য ছিল না। এমন শিক্ষকের ছাত্র যে কেন জোটে তাহা বুঝিতে পারি
কারণ ছাত্র বেচারাদের নিজের পছন্দ প্রয়োগ করিবার সুযোগ ঘটে না। কিন্তু এমন মানুষেরও স্ত্রী মেলে কেমন করিয়া সে কথা ভাবিলে মন ব্যথিত হইয়া ওঠে। অর্থাৎ এই সমস্ত শিক্ষকের ছাত্র প্রচুর জোটে, কারণ ছাত্রদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, ছাত্ররাও পরীক্ষা পাশ করতে ইচ্ছুক, ফলে ছাত্র প্রচুর জোটে। এখন যে লোক সারাদিন ছাত্র ঠ্যাঙায়, ছাত্র পড়ায়, তার যে কি করে স্ত্রী জোটে, কারণ সেই স্ত্রীকে তো তিনি সময়ই দিতে পারবেন না। ফলে এই ভালো মানুষ স্ত্রী যে মানে তার এই স্বামী তার প্রতি যে অকর্তব্য সেই সমস্তটা মুখ বুজে মেনে নিতেন, তাই বলছেন এমন মানুষের যে স্ত্রী মেলে কেমন করে সেটা আমার অবাক লাগতো। বারকার জায়া, জায়া মানে হচ্ছে পত্নী, অর্থাৎ বারকার নামক শিক্ষকের স্ত্রী সান্ত্বনার সামগ্রী ছিল একটি কুকুর। কিন্তু স্ত্রীকে যখন বারকার দণ্ড দিতে ইচ্ছা করিতেন তখন পীড়া দিতেন সেই কুকুরকে, যেটা বলা হয় যে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, যে বারকার তার স্ত্রীকে কিছু বলতেন না কিন্তু কুকুরটাকে এমন ভাবে পীড়া দিতেন, এমন ভাবে মারতেন, তাতেই বোঝানো হতো যে আমি তোমার প্রতি কি করতে চাইছি। সুতরাং এই কুকুরকে অবলম্বন করিয়া বিশেষ বারকার আপনার বেদনার ক্ষেত্রকে আরো খানিকটা বিস্তৃত করিয়া তুলিয়াছিলেন। মাত্র এক অনুচ্ছেদের মধ্যে 20 পাতায় রবীন্দ্রনাথ দেখিয়ে দিলেন যে কিভাবে একটি অসুখী দাম্পত্যকে তিনি বিদেশে থাকতে চোখের সামনে দেখেছিলেন। এমন সময় বউ ঠাকুরানী যখন ডেভনশিয়ারে টর্কিনগর হইতে ডাক দিলেন তখন আনন্দে সেখানে দৌড় দিলাম। এই বউ ঠাকুরানী মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী। সেখানে পাহাড়ে, সমুদ্রে, ফুল বিছানো প্রান্তরে, পাইন বনের ছায়ায় আমার 2টি লীলাচঞ্চল শিশু সঙ্গীকে লইয়া কি সুখে কাটিয়াছিল বলিতে পারি না। কোন দুটি লীলাচঞ্চল শিশু সঙ্গীর কথা বোঝানো হয়েছে? সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনীর 2টি শিশুপুত্র, রবীন্দ্রনাথের ভাইপো। 2 চক্ষু যখন মুগ্ধ, মন আনন্দে অভিষিক্ত এবং অবকাশে পূর্ণ দিনগুলি নিষ্কণ্টক সুখের বোঝা লইয়া প্রত্যহ অনন্তের নিস্তব্ধ নীলাকাশ সমুদ্রে পাড়ি দিতেছে, তখনও কেন যে মনের মধ্যে কবিতা লেখার তাগিদ আসিতেছে না, এই কথা চিন্তা করিয়া এক একদিন মনে আঘাত পাইয়াছি। এখন যে কোনো সৃষ্টির উৎসে থাকে একটি দুঃখ বা একটি ব্যথা, একটি বেদনা। যখন আমাদের মন আনন্দে পরিপূর্ণ থাকে তখন যতটা না সৃষ্টির উৎস আমাদের মধ্যে খোলে, মন যখন ব্যথিত থাকে, মন যখন পীড়া পায়, আমাদের মনটা যখন দুঃখে ভরে যায়, তখনই আমরা চ্যালেঞ্জিং হিসাবে সেই সৃষ্টিকে সামনে আনি। ফলে এত সুখের মধ্যে যে কেন কবিতা আসছে না, রবীন্দ্রনাথের পক্ষে সেই বয়সে সেটা বোঝা সম্ভবপর ছিল না। তাই একদিন খাতা হাতে, ছাতা মাথায়, নীল সাগরের শৈল বেলায় কবির কর্তব্য পালন করিতে গেলাম। কবির কর্তব্য মানে কি? কবিতা লেখা। জায়গাটি সুন্দর বাছিয়াছিলাম কারণ সেটা তো ছন্দও নহে, ভাবও নহে। একটি সমুচ্চ শিলাতট চিরব্যগ্রতার মতো সমুদ্রের অভিমুখে শূন্যে ঝুঁকিয়া রহিয়াছে। সম্মুখের ফেন রেখাঙ্কিত তরল নীলিমার দোলার উপর দিনের আকাশ দোল খাইয়া তরঙ্গের কলগানে হাসি মুখে ঘুমাইতেছে। অর্থাৎ সমুদ্রটা প্লেন, সমুদ্রটা সমতল, তার ওপরে এই যে আকাশের চাঁদোয়াটা এসে মিশেছে। পশ্চাতে সারি বাঁধা পাইনের সুগন্ধি ছায়াখানি বনলক্ষ্মীর আলস্য, এখানে এটা ভুল আছে, মানে প্রিন্টিং মিস্টেক আছে, আঁচলটির মতো ছড়াইয়া পড়িয়াছে। সেই শিলাসনে বসিয়া মগ্নতরী নামে একটি কবিতা লিখিয়াছিলাম। হয়তো শূন্যস্থান পূরণ দিল। সেই শিলাসনে বসিয়া রবীন্দ্রনাথ যে কবিতাটি লিখেছিলেন তার নাম কি? মগ্নতরী। সেইখানেই সমুদ্রের জলে সেটাকে মগ্ন করিয়া দিয়া আসিলে আজ হয়তো বসিয়া বসিয়া ভাবিতে পারিতাম যে জিনিসটা বেশ ভালোই হইয়াছিল। অর্থাৎ মগ্নতরী কবিতাটা রবীন্দ্রনাথ 50 বছর বয়সে ভাবছেন সেটা এত বাজে হয়েছিল, সেই মগ্নতরী কবিতাটা সমুদ্রের জলেই মগ্ন, মানে সমুদ্রেই ভাসিয়ে দিলে ভালো হতো, কিন্তু সে রাস্তা বন্ধ হইয়া গিয়াছে। দুর্ভাগ্যক্রমে এখনো সে সশরীরে সাক্ষ্য দিবার জন্য বর্তমান। অর্থাৎ কোনো পত্রিকায় সেই মগ্নতরী কবিতাটা ছাপা হয়েছিল। গ্রন্থাবলী হইতে যদিও নির্বাসিত, অর্থাৎ রবীন্দ্র রচনাবলীতে হয়তো সেটা স্থান হয়নি, তবুও খোঁজ করিলে তাহার ঠিকানা পাওয়া দুঃসাধ্য হইবে না। অর্থাৎ পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল সেটা একটু খুঁজলেই পাওয়া যাবে। এবং এখন সেই কাঁচা বয়সে লেখার জন্য রবীন্দ্রনাথ আক্ষেপ করেন। কিন্তু কর্তব্যের পেয়াদা নিশ্চিত হইয়া নাই। আবার তাগিদ আসিল, আবার লন্ডনে ফিরিয়া গেলাম। এবারে ডাক্তার স্কট নামে একজন ভদ্র গৃহস্থের ঘরে আমার আশ্রয় জুটিল। একদিন সন্ধ্যার সময় বাক্স তরঙ্গ লইয়া তাহাদের ঘরে প্রবেশ করিলাম। বাড়িতে কেবল পক্ককেশ ডাক্তার, অর্থাৎ যে ডাক্তার তার মাথার চুল পুরো পাকা,
তাহার গৃহিণী এবং তাহাদের বড় মেয়েটি আছেন, অর্থাৎ ডাক্তার, ডাক্তার পত্নী এবং তাদের বড় মেয়ে। আর ছোট দুটি মেয়ে তারা ভারতবর্ষীয় অতিথির আগমন আশঙ্কায় অভিভূত হইয়া কোনো আত্মীয়ের বাড়ি পলায়ন করিয়াছেন। অর্থাৎ তাদের 3 সন্তান, বড় মেয়ে আছে আর ছোট দুটো মেয়ে খবর পেয়েছে যে ভারতবাসী একজন আসবে, সেই আশঙ্কায় ভয়ে কি যে হবে সে তাদের আত্মীয়র বাড়ি পালিয়েছে। বোধ করি যখন তাহারা সংবাদ পাইলেন আমার দ্বারা কোনো সাংঘাতিক বিপদের সম্ভাবনা নাই, তখন তাহারা ফিরিয়া আসিলেন। রবীন্দ্রনাথ এখানে ঠাট্টা করছেন, যখন সেই ছোট দুটি মেয়ে খবর পেল যে আমি ভয়ঙ্কর কিছু নেই এবং আমাকে দিয়ে কোনো তাদের ক্ষতি হবে না, বিপদ হবে না, তখন তারা ফিরে এলো। অতি অল্প দিনের মধ্যেই আমি ইহাদের ঘরের লোকের মতো হইয়া গেলাম। যদি এমসিকিউ আসে ইহাদের ঘরের লোকের মতো, কাদের ঘরের লোকের মতো, উত্তর হচ্ছে ডাক্তার স্কট। মিসেস স্কট আমাকে আপন ছেলের মতোই স্নেহ করিতেন। তাহার মেয়েরা আমাকে যেরূপ মনের সঙ্গে যত্ন করিতেন তাহা আত্মীয়দের কাছ হইতেও পাওয়া দুর্লভ। অর্থাৎ বড় মেয়ে তো ছিলই, কিন্তু ছোট দুটি মেয়ে প্রথমে যে ভয় পেয়েছিল, পরে দেখা গেল রবীন্দ্রনাথের স্বভাবের কারণেই তারাও আস্তে আস্তে রবীন্দ্রনাথের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছে। এই পরিবারে বাস করিয়া আমি একটি জিনিস লক্ষ্য করিয়াছি, মানুষের প্রকৃতি সব জায়গাতেই সমান। অর্থাৎ সেটা বিদেশ হোক বা স্বদেশ হোক, মানুষের প্রকৃতি মানুষের প্রকৃতিতেই থাকে। আমরা বলিয়া থাকি এবং আমিও তাহা বিশ্বাস করিতাম যে আমাদের দেশে প্রতিভক্তির একটি, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, বিশিষ্টত্ব আছে, এটা বিশিষ্টতা হবে। আমাদের দেশে প্রতিভক্তির একটা বিশিষ্টতা আছে, ইউরোপে তাহা নাই। অর্থাৎ আমি যখন স্বদেশে ছিলাম তখন বিশ্বাস করতাম যে ভারতবর্ষেই স্ত্রীরা পতিকে ভক্তি করে, কিন্তু বিদেশে বোধহয় সেরকম কিছু নেই। বিদেশে বোধহয় স্ত্রীরা পতিকে অত সম্মান টম্মান করে না। কিন্তু আমাদের দেশে সাধ্বী গৃহিণীর সঙ্গে মিসেস স্কটের আমি তো বিশেষ পার্থক্য দেখি নাই, কিন্তু বিদেশে আমি যখন ডাক্তার স্কটের বাড়িতে এলাম, মিসেস স্কটকে আমি যখন দেখলাম, তখন দেখলাম যে না, এটা তো আমার ধারণা ভুল। আমাদের দেশে যেরকম স্ত্রীরা পতিকে স্বামী বলে সেবা করে, এখানেও তো তাই। স্বামী সেবায় তাহার সমস্ত মন ব্যাপৃত ছিল। যদি প্রশ্ন আসে তাহার বলতে কাকে বলা হয়েছে, মিসেস স্কট। মধ্যবিত্ত গৃহস্থ ঘরে চাকর বাকরদের উপসর্গ নাই, প্রায় সব কাজই নিজের হাতে করিতে হয়। অর্থাৎ বিদেশে এখন যেমন তখনও তেমন, যে কাজের লোক পাওয়া মুশকিল ছিল, যদি বা পাওয়া যেত তার বিরাট পরিমাণ অঙ্ক, বিরাট পরিমাণ স্যালারি চোকানো খুব সহজ ছিল না। নিজের প্রায় সব কাজই নিজের হাতে করিতে হয়। এই জন্য স্বামীর প্রত্যেক ছোটখাটো কাজটিও মিসেস স্কট নিজের হাতে করিতেন। সন্ধ্যার সময় স্বামী কাজ করিয়া ঘরে ফিরিবেন, তাহার পূর্বেই আগুনের ধারে তিনি স্বামীর আরাম কেদারা ও তাহার পশমের জুতা জোড়াটি সহস্তে গুছিয়া রাখিতেন। আগুনের ধারে যেটা বলা হতো, বিদেশে প্রায় প্রত্যেক বাড়িতে শীতের জন্য একটা জায়গা থাকতো যেখানে বিভিন্ন রকম কাঠ বা কিছু দিয়ে জ্বালানি দিয়ে আগুন জ্বালানো হতো, যেটাকে বলা হতো ফায়ার প্লেস। ডাক্তার স্কটের কি ভালো লাগে আর না লাগে, কোন ব্যবহার তাহার কাছে প্রিয় বা অপ্রিয়, সে কথা মুহূর্তের জন্য তাহার স্ত্রী ভুলিতেন না। প্রাতঃকালে একজন মাত্র দাসীকে লইয়া নিজে উপরের তলা হইতে নিচের রান্নাঘর, সিঁড়ি এবং দরজার গায়ের পিতলের কাজগুলিকে পর্যন্ত ধুইয়া মাজিয়া তকতকে ঝকঝকে করিয়া রাখিয়া দিতেন। অর্থাৎ কাজে কোনো রকম ফাঁকি তার ছিল না। দরজার গায়ে যে পিতলের কাজ, পিতলের যে সূক্ষ্ম কারুকার্য নকশা, সেগুলোকেও তিনি ঝকঝকে তকতকে করে ধুতেন। ইহার পরে লোকলৌকিকতার নানা কর্তব্য তো আছে, অর্থাৎ বাড়িতে লোক লেগেই থাকতো। গৃহস্থালির সমস্ত কাজ সারিয়া সন্ধ্যার সময় আমাদের পড়াশোনা, গান বাজনায় তিনি সম্পূর্ণ যোগ দিতেন। অবকাশের কালে আমোদ প্রমোদকে জমাইয়া তোলা, সেটাও গৃহিণীর কর্তব্যেরই অঙ্গ। এখনকার যুগের নারীবাদীরা হয়তো সেটা কে কিভাবে দেখবেন জানি না, কিন্তু মনে রাখতে হবে রবীন্দ্রনাথ যখন লিখছেন তখন এই নারীবাদের কিন্তু জন্ম হয়নি। ফলে রবীন্দ্রনাথ যেভাবে দেখছেন আমাদের কিন্তু সেইভাবেই আপাতত এই টেক্সটিকে দেখতে হবে। মেয়েদের লইয়া এক একদিন সন্ধ্যাবেলায় টেবিল চালা হইতো, যেটাকে আমরা বলি প্ল্যানচেট। আমরা কয়েকজন মিলিয়া একটা টিপাইয়ে হাত লাগাইয়া থাকিতাম, আর টিপাইটা ঘরময় উন্মত্তের মতো দাপাদাপি করিয়া বেড়াইতো। ক্রমে এমন হইল আমরা যাহাতে হাত দিই তাহাই নড়িতে থাকে। মিসেস স্কটের এটা যে খুব ভালো লাগিত তাহা নহে, কিন্তু মুখ গম্ভীর করিয়া এক একবার মাথা নাড়িয়া বলিতেন, আমার মনে হয় এটা ঠিক অবৈধ হইতেছে না। কিন্তু তবু তিনি আমাদের এই ছেলে মানুষী কাণ্ডে জোর করিয়া বাধা দিতেন না, এই অনাচার সহ্য করিয়া যাইতেন।
একদিন ডাক্তার স্কটের লম্বা টুপি লইয়া সেটার উপর হাত রাখিয়া যখন চালিতে গেলাম, তিনি ব্যাকুল হইয়া তাড়াতাড়ি ছুটে আসিয়া কহিলেন, না না, ও টুপি চালাইতে পারিবে না। অর্থাৎ তার যে প্রতিভক্তি, সেখানে তার স্বামীর মাথার টুপিটাকে যদি প্ল্যানচেটে ব্যবহার করা যায়, সেই মাথার টুপিতে যে মুহূর্তের জন্য শয়তানের সংস্রব ঘটে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এই সমস্তের মধ্যে একটি জিনিস দেখিতে পাইতাম, সেটি স্বামীর প্রতি তাহার ভক্তি। তাহা সেই আত্মবিসর্জন পর মধুর নম্রতা স্মরণ করিয়া স্পষ্ট বুঝিতে পারি স্ত্রীলোকের প্রেমের স্বাভাবিক চরম পরিণাম ভক্তি। যখন অফলাইন পরীক্ষা হতো তখন এই লাইনটা তুলে প্রায়ই প্রশ্ন আসতো যে স্ত্রীলোকের প্রেমের স্বাভাবিক চরম পরিণাম ভক্তি, কে কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন বা প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করুন। অর্থাৎ স্ত্রীলোকের প্রেম, যে কারণে দেখবে রবীন্দ্রনাথের প্রেমের গান এবং রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান আমরা অনেক সময় আলাদা করতে পারি না, যে প্রেমটা কখন পূজা পর্যায় হয়ে যাচ্ছে, প্রেম কখন ভক্তির জায়গায় চলে যাচ্ছে। যেখানে তাহাদের প্রেম আপন বিকাশে কোনো বাধা পায় নাই, সেখানে তাহা আপনি পূজায় আসিয়া থাকে। যেখানে ভোগ বিলাসের আয়োজন প্রচুর, যেখানে আমোদ প্রমোদেই দিন রাত্রিকে আবিল করিয়া রাখে, সেখানে এই প্রেমের বিকৃতি ঘটে। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে, তোমরা যদি পড়ে থাকো চোখের বালি, সেখানে দেখবে এই যে মহেন্দ্র আশাকে বিয়ে করে আনলো, তাদের মধ্যে প্রচুর ভোগ বিলাস ছিল এবং সেই কারণে তারা দুজনের কেউই জানতো না কিভাবে ঠিক সংসারে স্থিত হতে হয়। হচ্ছে যেখানে ভোগ বিলাসের আয়োজন প্রচুর, সেখানে ওই ভোগ বিলাসের আয়োজনের উপরই আমাদের মনটা গিয়ে পড়ে। ফলে দুটি মানুষের নতুন করে চেনা আর হয়ে ওঠে না। সেখানে স্ত্রী প্রকৃতি আপনার পূর্ণ আনন্দ পায় না। এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আসছি, আমি জানি না পুরোটা করতে পারবো কিনা। কয়েক মাস এখানে কাটিয়া গেল, এখানে বলতে ডাক্তার স্কটের বাড়িতে। পেজ নাম্বার 25। মেজ দাদাদের দেশে ফিরিবার সময় উপস্থিত হইল। পিতা লিখিয়া পাঠাইলেন, অর্থাৎ দেবেন্দ্রনাথ চিঠি লিখে পাঠালেন যে আমাকেও তাহাদের সঙ্গে ফিরিতে হইবে। অর্থাৎ রবীন্দ্রনাথের অনেক করা হয়েছে, এবার বাড়ি চলে এসো। সে প্রস্তাবে আমি খুশি হইয়া উঠিলাম। দেশের আলোক, দেশের আকাশ আমার ভিতরে ভিতরে ডাক দিতেছিল। বিদায় গ্রহণকালে মিসেস স্কট আমার 2 হাত ধরিয়া কাঁদিয়া কহিলেন, এমন করিয়াই যদি চলিয়া যাইবে তবে এত অল্প দিনের জন্য তুমি কেন এখানে আসিলে? অর্থাৎ বিদায় বেলায় তার রবীন্দ্রনাথকে ছাড়তে ইচ্ছে করছে না, যে তুমি এত আপন হয়ে গেছো, এত অল্প সময়ের জন্যই যদি তুমি থাকবে, চলে যাবে, তাহলে তুমি এলেই বা কেন? লন্ডনে এই গৃহটি এখন আর নাই। রবীন্দ্রনাথ আবার জীবন স্মৃতি যখন লিখছেন সেই সময় ফিরে আসছেন। এই এখন মানে জীবন স্মৃতির লেখার কালে যখন তিনি এই প্রবন্ধটা লিখছেন, সেটা তাহলে 17 বছরের নয়। ফলে যদি প্রশ্ন আসে লন্ডনের এই গৃহটি এখন আর নাই, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, 4টে অপশন দেওয়া যদি থাকে, তাহলে তার ঠিক উত্তর হচ্ছে জীবন স্মৃতি লেখার কালে, বা আরো ঠিক করে বললে বিলাত প্রবন্ধটি লেখার সময়। এই ডাক্তার পরিবারের কেহ বা পরলোকে, কেহ বা ইহলোকে, কে কোথায় চলিয়া গিয়াছেন তাহার কোনো সংবাদই জানি না। অর্থাৎ কে বেঁচে আছেন, কে মারা গেছেন, কিছুই আর জানতে পারিনি। কিন্তু সেই গৃহটি, অর্থাৎ তাদের সেই বাড়ি আমার মনের মধ্যে চির প্রতিষ্ঠিত হইয়া আছে। এখন বাড়ি মানে তো, যেটাকে আমরা ইংরেজিতে হোম আর হাউস, এই দুটোর পার্থক্য করি। হাউস মানে হচ্ছে যেটাকে আমরা বলি ইট, কাঠ, পাথর, বালি, সিমেন্ট, এইগুলো দিয়ে 4টে দেয়াল, একটা ছাদ, এটাকেই আমরা বলি বাড়ি। কিন্তু হোম বলি শুধু বাড়িটাকে নয়, বাড়ির মধ্যে যে মানুষগুলো থাকে তাদের সম্পর্ক যদি ঠিক না থাকে সেটা বাড়ি হয় না, সেটা ওই হাউস হয়ে থাকে। অর্থাৎ গৃহ বলতে এখানে রবীন্দ্রনাথ শুধু তাদের ওই ইট কাঠ পাথরের বাড়িটাকে বোঝাচ্ছেন না, বোঝাচ্ছেন সেই মানুষগুলোর প্রতি তার যে আত্মীয়তা গড়ে উঠেছিল মানুষগুলির সঙ্গে, সেই আত্মীয়তাটুকুও তার মনে চির প্রতিষ্ঠিত হয়ে আছে। একবার শীতের সময় আমি টনব্রিজ ওয়েলস শহরের রাস্তা দিয়া যাইবার সময় দেখিলাম একজন লোক রাস্তার ধারে দাঁড়াইয়া আছে। তাহার ছেঁড়া জুতার ভিতর দিয়া পা দেখা যাইতেছে, পায়ে মোজা নাই, বুকের খানিকটা খোলা। ভিক্ষা করা নিষিদ্ধ বলিয়া সে আমাকে কোনো কথা বলিল না। বিদেশে ভিক্ষা করা নিষিদ্ধ। কেবল মুহূর্তকালের জন্য আমার মুখের দিকে তাকাইল। আমি তাহাকে যে মুদ্রা দিলাম তাহা তাহার পক্ষে প্রত্যাশার অতীত ছিল, অর্থাৎ সে যা ভিক্ষা আশা করেছিল তার থেকে অনেক বেশি। আমি কিছু দূর চলিয়া আসিলে সে তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া কহিল, মহাশয়, আপনি আমাকে ভ্রমক্রমে একটি স্বর্ণ মুদ্রা দিয়াছেন, সেটা সোনার টাকা দিয়েছেন। বলিয়া সেই মুদ্রাটি আমাকে ফিরাইয়া দিতে উদ্যত হইল। রবীন্দ্রনাথ লিখছেন, এই ঘটনাটি হয়তো আমার মনে থাকিত না, কিন্তু ইহার অনুরূপ আর একটা ঘটনা ঘটিয়াছিল।
বোধ করি টর্কি স্টেশনে প্রথম যখন পৌঁছিলাম, একজন মোটে আমার মোট লইয়া ঠিকা গাড়িতে তুলিয়া দিল। টাকার থলি খুলিয়া পেনি জাতীয় কিছু পাইলাম না, একটি অর্ধ ক্রাউন ছিল, সেইটি তাহার হাতে দিয়া গাড়ি ছাড়িয়া দিলাম। কিছুক্ষণ পরে দেখি সেই মুটে গাড়ির পিছনে ছুটিতে ছুটিতে গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিতেছে। আমি মনে মনে ভাবিলাম সে আমাকে নির্বোধ বিদেশি ঠাউরাইয়া আরো কিছু দাবি করিতে আসিয়াছে, অর্থাৎ আমি তাকে যেটা টাকাটা দিয়েছি সেটা হয়তো কম, আমার থেকে হয়তো আরো বেশি টাকা চাইছে। কিন্তু রবীন্দ্রনাথকে অবাক করে দিয়ে গাড়ি থামিলে সে আমাকে বলিল, আপনি বোধ করি পেনি মনে করিয়া আমাকে অর্ধ ক্রাউন দিয়েছেন। অর্থাৎ তার মানে প্রাপ্য ছিল পেনি, রবীন্দ্রনাথ তার থেকে অনেক বেশি দিয়ে সেটাকে অর্ধ ক্রাউন, হাফ ক্রাউন দিয়েছেন। যতদিন ইংল্যান্ডে ছিলাম কেহ আমাকে বঞ্চনা করে নাই তাহা বলিতে পারি না, কিন্তু তাহা মনে করিয়া রাখিবার বিষয় নহে এবং তাহাকে বড় করিয়া দেখিলে অবিচার করা হইবে। অর্থাৎ প্রত্যেক ঘটনারই একটা ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। বিদেশে আমি যে আমাকে যে কেউ ঠকায়নি তা নয়, কিন্তু সেই যে ঠকানো, সেই যে নেতিবাচক দিক, সেইটাকেই যদি আমি মনে রাখি, বিদেশে আমি যা পেয়েছি এত ইতিবাচক দিকের আড়ালে সেই নেতিবাচক অংশটুকু ঢাকা পড়ে যায়, এত সদর্থক দিকের আড়ালে সেই নহর্থক দিকটি কখন যেন মিলিয়ে যায়। আমরা যদি দাঁড়িপাল্লায় তৌল করি বা মাপি, সেখানে সদর্থক দিকটা এত ভারী হয়ে নিচে নেমে আসে যে নহর্থক দিকটা উপরের দিকে উঠে যায়। আমার মনে এই কথাটা খুব লাগিয়াছে, যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে। অর্থাৎ যাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে, তাদের আত্মসম্মান আছে, তারাই অন্যকে বিশ্বাস করতে পারে। যে অবিশ্বাসী, যে নিজে অবিশ্বাসের কাজ করে, সে কখনো অন্যকে বিশ্বাস করতে পারে না। আমরা সম্পূর্ণ বিদেশি, অপরিচিত, যখন খুশি ফাঁকি দিয়া দৌড় মারিতে পারি, তবু সেখানে দোকানে বাজারে কেহ আমাদিগকে কিছু সন্দেহ করে নাই, কারণ তারা ভদ্রলোক। যতদিন গুলো না মানে প্রিন্টিং মিস্টেক হয়ে যতদিন হয়ে আছে, যতদিন বিলাতে ছিলাম, শুরু হইতে শেষ পর্যন্ত একটি প্রহসন আমার প্রবাসবাসের সঙ্গে জড়িত ছিল। ভারতবর্ষের একজন উচ্চ ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রীর সহিত আমার আলাপ হইয়াছিল। তিনি স্নেহ করিয়া আমাকে রুবি বলিয়া ডাকিতেন, অর্থাৎ রবীন্দ্রনাথ তিনি তাকে ডাকতেন, মানে ওই বিধবা স্ত্রীটি রবীন্দ্রনাথকে ডাকতেন স্নেহ করে রুবি। তাহার স্বামীর মৃত্যু উপলক্ষে তাহার ভারতবর্ষীয় এক বন্ধু ইংরেজিতে একটি বিলাপ গান রচনা করিয়াছিলেন। তাহার ভাষা নৈপুণ্য ও কবিত্ব শক্তি সম্বন্ধে অধিক বাক্য ব্যয় করিতে ইচ্ছা করি না, অর্থাৎ এমন কিছু সেটা ভালো ছিল না। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে সেই কবিতাটি বেহাগ রাগিণীতে গাহিতে হইবে এমন একটা উল্লেখ ছিল। আমাকে একদিন তিনি ধরিলেন, তিনি মানে ওই বিধবা স্ত্রীটি, এই গানটা তুমি বেহাগ রাগিণীতে গাহিয়া আমাকে শোনাও। আমি নিতান্ত ভালো মানুষই করিয়া তাহার কথাটা রক্ষা করিয়াছিলাম। সেই অদ্ভুত কবিতার সঙ্গে বেহাগ সুরের সম্মিলনটা যে কিরূপ হাস্যকর হইয়াছিল, তাহা আমি ছাড়া বুঝিবার দ্বিতীয় কোনো লোক উপস্থিত ছিল না। অর্থাৎ আমি একা বুঝতে পেরেছিলাম যে এই পুরো ব্যাপারটার সঙ্গে বেহাগ রাগিনী যায় না, সেটা বেখাপ্পা, কিন্তু ভদ্রমহিলার অনুরোধেই তিনি গিয়েছিলেন এবং সেটা যে কতখানি হাস্যকর বাকিদের বোঝার ক্ষমতা না থাকলেও রবীন্দ্রনাথ নিজে সেটা বুঝতে পেরেছিলেন। মহিলাটি ভারতবর্ষীয় সুরে তাহার স্বামীর শোকগাথা শুনিয়া খুব খুশি হইলেন। আমি মনে করিলাম এইখানেই পালা শেষ হইল, কিন্তু হইল না, অর্থাৎ রবীন্দ্রনাথ নিস্তার পেলেন না। সেই বিধবা রমণীর সঙ্গে নিমন্ত্রণ সভায় প্রায়ই আমার দেখা হইত। আহার আনতে বৈঠকখানা ঘরে যখন নিমন্ত্রিত স্ত্রী পুরুষ সকলে একত্রে সমবেত হইতেন, তখন তিনি আমাকে সেই বেহাগ গান করিবার জন্য অনুরোধ করিতেন। অন্য সকলে ভাবিতেন ভারতবর্ষীয় সঙ্গীতের একটা বুঝি আশ্চর্য নমুনা শুনিতে পাইবেন। তাহারা সকলে মিলিয়া সানুনয় অনুরোধে যোগ দিতেন। অর্থাৎ যখন সেই বিধবা মহিলাটি রবীন্দ্রনাথকে সকলের সামনে অনুরোধ করতেন, সকলেই ভাবতো বোধহয় যাহা ভারতবর্ষীয় সঙ্গীতের কি একটা আশ্চর্য নমুনা শোনা যাবে। মহিলাটির পকেট হইতে সেই ছাপানো কাগজখানি বাহির হইতো, আমার কর্ণমূল রক্তিম আভা ধারণ করিত। অর্থাৎ আমি তো জানি এটা কতটা লজ্জাকর, যে কতটা লজ্জাস্কর ঘটনা যে এই কাহিনীর সঙ্গে ওই গানের সুর যায় না। নতশিরে লজ্জিত কণ্ঠে গান ধরিতাম, স্পষ্টই বুঝিতে পারিতাম এই শোকগাথার ফল আমার পক্ষে ছাড়া আর কাহারও পক্ষে যথেষ্ট শোচনীয় হইতো না। গানের শেষে চাপা হাসির মধ্য হইতে শুনিতে পাইতাম, থ্যাংক ইউ ভেরি মাচ, হাউ ইন্টারেস্টিং। অর্থাৎ যারা একটু সমজদার ছিলেন তারা বুঝতে পারতেন, তারা চুপি চুপি হাসতেন সেই চাপা হাসির মধ্যে। বিদেশিরা কখনো সাধারণত তাদের কাছে যারা বিদেশি
মানে তারা স্বদেশী, তাদের কাছে আমরা বিদেশি, তাদের কখনো তারা অকারণে অপমান করে না, খুব বাজে লাগলেও তারা কিন্তু সেটাকে খুব মিষ্টি ভাবে বলে, ভদ্রতা বজায় রেখে। তখন শীতের মধ্যেও আমার শরীর ঘর্মাক্ত হইবার উপক্রম করিত। এই ভদ্রলোকের মৃত্যু যে আমার পক্ষে এত বড় একটা দুর্ঘটনা হইয়া উঠিবে, তাহা আমার জন্মকালে বা তাহার মৃত্যুকালে কে মনে করিতে পারিত যে বাবা এই লোকটা মারা গিয়ে, মানে নিজে তো মারা গেল, উল্টে আমাকেও জ্বালিয়ে মারছে। তাহার পরে আমি যখন ডাক্তার স্কটের বাড়িতে থাকিয়া লন্ডন ইউনিভার্সিটিতে পড়া আরম্ভ করিলাম, তখন কিছুদিন সেই মহিলাটির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ বন্ধ ছিল। লন্ডনের বাহিরে কিছু দূরে তাহার বাড়ি ছিল। সেই বাড়িতে যাইবার জন্য তিনি প্রায় আমাকে অনুরোধ করিয়া চিঠি লিখিতেন যে তুমি অনেকদিন আসনি, একবার এসো। কিন্তু রবীন্দ্রনাথের মনে সেই শোকগাথা আবার সেই বেহাগ রাগিনীতে গাইতে হবে, এখানে শোকগাথা হয়ে আছে, শোকগাথা হবে, শোকগাথার ভয়ে কোনো মতেই রাজি হইতাম না। অবশেষে একদিন তাহার সানুনয় একটি টেলিগ্রাম পাইলাম, সানুনয় সন্ধি বিচ্ছেদ সযুক্ত অনুনয়, অর্থাৎ অত্যন্ত অনুনয় করে তিনি একটি টেলিগ্রাম পাঠিয়েছেন রবীন্দ্রনাথকে। টেলিগ্রাম যখন পাইলাম তখন কলেজে যাইতেছি, এদিকে তখন কলিকাতায় ফিরিবার সময়ও আসন্ন হইয়াছে। মনে করিলাম এখান হইতে চলিয়া যাইবার পূর্বে বিধবার অনুরোধটা পালন করিয়া যাই। রবীন্দ্রনাথের মনে হলো যে হ্যাঁ এতদিন যাইনি, ঠিক আছে আমি তো একেবারে চলেই যাব কলকাতা, তার আগে বিধবার শেষ অনুরোধটা রেখে যাই। কলেজ হইতে বাড়ি না গিয়া একেবারে স্টেশনে গেলাম। সেদিন বড় দুর্যোগ, খুব শীত, বরফ পড়িতেছে, কুয়াশায় আকাশ আচ্ছন্ন। যেখানে যাইতে হইবে সেই স্টেশনেই এ লাইনের শেষ গম্যস্থান, অর্থাৎ তারপরে যাওয়া যাবে না, তাই নিশ্চিত হইয়া বসিলাম। কখন গাড়ি হইতে নামিতে হইবে তাহা সন্ধান লইবার প্রয়োজন বোধ করিলাম, অর্থাৎ যেখানে গাড়ি শেষ থামবে আমাকে সেখানেই নামতে হবে। মাঝখানে নামার, কার পর কোন স্টেশন আসছে, কখন নামবো, এসব ভাবার আমার কোনো দরকার ছিল না। দেখিলাম স্টেশনগুলি সব ডান দিকে আসিতেছে, তাই ডান দিকে জানালা ঘেঁষিয়া বসিয়া গাড়ির দীপালোকে একটা বই পড়িতে লাগিলাম। সকাল সকাল সন্ধ্যা হইয়া অন্ধকার হইয়া আসিয়াছে, বাহিরে কিছুই দেখা যায় না। লন্ডন হইতে যে কয়েকজন যাত্রী আসিয়াছিল তাহারা নিজ নিজ গম্যস্থানে একে একে নামিয়া গেল, অর্থাৎ যাদের যাদের গন্তব্য, যেখানে যেখানে যেসব স্টেশনে তারা নেমে গেল। গন্তব্য স্টেশনের পূর্ব স্টেশন ছাড়িয়া গাড়ি চলিল। এক জায়গায় একবার গাড়ি থামিল। জানালা হইতে মুখ বাড়াইয়া দেখিলাম সমস্ত অন্ধকার, লোকজন নাই, আলো নাই, প্ল্যাটফর্ম নাই, কিছুই নাই। ভিতরে যাহারা থাকে তাহারাই প্রকৃত তত্ত্ব জানা হইতে বঞ্চিত। রেলগাড়ি কেন যে অস্থানে অসময়ে থামিয়া বসিয়া থাকে, রেলের আরোহীদের তাহা বুঝিবার উপায় নেই, অর্থাৎ কেন গাড়িটা দাঁড়িয়ে আছে জানি না। অতএব পুনরায় পড়ায় মন দিলাম। কিছুক্ষণ বাদে গাড়ি পিছু হটিতে লাগিল। মনে ঠিক করিলাম রেলগাড়ির চরিত্র বুঝিবার চেষ্টা করা মিথ্যা, অর্থাৎ যে গাড়ি সামনে যাবে সে গাড়ি হঠাৎ কেন পিছু হটছে। কিন্তু যখন দেখিলাম যে স্টেশনটি ছাড়িয়া গিয়াছিলাম সেই স্টেশনে আসিয়া গাড়ি থামিল, তখন উদাসীন থাকা আমার পক্ষে কঠিন হইল। আরে যে স্টেশনটি পেরিয়ে গেলাম, ট্রেনটা আবার পিছন ফিরে সেই স্টেশনেই এসে দাঁড়ালো। স্টেশনের লোককে জিজ্ঞাসা করিলাম অমুক স্টেশন কখন পাওয়া যাইবে। সে করিল সেইখান হইতেই তো এই গাড়ি এইমাত্র আসিয়াছে। ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলাম কোথায় যাইতেছেন। সে কহিল লন্ডনে। বুঝিলাম এ গাড়ি খেয়া গাড়ি, পাড়া পার করে। ব্যতিব্যস্ত হইয়া হঠাৎ সেইখানে নামিয়া পড়িলাম। জিজ্ঞাসা করিলাম উত্তরের গাড়ি কখন পাওয়া যাইবে। সে কহিল আজ রাত্রে নয়। জিজ্ঞাসা করিলাম কাছাকাছির মধ্যে সরাই কোথাও আছে। সে বলিল 5 মাইলের মধ্যে না, অর্থাৎ রাত্রে থাকতে হবে, পরের দিন সকালে গাড়ি, এবং কাছাকাছি 5 মাইলের মধ্যে কোনো সরাইখানা নেই। প্রাতে 10টার সময় আহার করিয়া বাহির হইয়াছি, ইতিমধ্যে জলস্পর্শ করি নাই। কিন্তু বৈরাগ্য ছাড়া যখন দ্বিতীয় কোনো পথ খোলা না থাকে তখন নিবৃত্তি সবচেয়ে সোজা, অর্থাৎ আমার যখন খিদে পেয়েছে তখন যদি বারবার মনে করি খিদে পেয়েছে, তখন খিদেটাই আরো বেশি জাগিয়ে ওঠে। ফলে সেটাকে ইগনোর করাটাই বা সেটাকে তাচ্ছিল্য করাটাই হচ্ছে একমাত্র পন্থা। মোটা ওভারকোটের বোতাম গলা পর্যন্ত আটিয়া স্টেশনের দীপস্তম্ভের নিচে বেঞ্চের উপর বসিয়া বসিয়া বই পড়িতে লাগিলাম। বইটা ছিল স্পেন্সারের ডেটা অফ এথিক্স। সেটি তখন সবেমাত্র প্রকাশিত হইয়াছে, হয়তো এমসিকিউ এলো, সেটি তখন সবেমাত্র প্রকাশিত হইয়াছে। কোন বইটির কথা বলা হয়েছে বা তার লেখককে? ডেটা অফ এথিক্স, স্পেন্সার। গত্যন্তর যখন নাই তখন এই জাতীয় বই মনোযোগ দিয়া পড়িবার এমন পরিপূর্ণ অবকাশ আর জুটিবে না, এই বলিয়া মনকে প্রবোধ দিলাম যে খিদে তো পেয়েছে কিন্তু কিছু করার নেই, কাজেই এই বই পড়ার এমন অবকাশ আর পাবো না, সারা রাত ধরে বই পড়ি। কিছুকাল পরে পোর্টার আসিয়া কহিল আজ একটি স্পেশাল আছে, 8 ঘন্টার মধ্যে আসিয়া পৌঁছাবে, অর্থাৎ স্পেশাল ট্রেন।
শুনিয়া মনে এক স্ফূর্তির সঞ্চার এত স্ফূর্তির সঞ্চার হইল যে তাহার পর হইতে ডেটা অফ এথিক্সে মনোযোগ করা আমার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। অর্থাৎ যে বই পড়বো মনে করেছিলাম, যেই না শুনলাম রাত্রে একটা আধ ঘন্টার মধ্যে স্পেশাল গাড়ি আছে, আমার পড়া মাথায় উঠলো। 7টার সময় যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছিতে রাত 9:30 হইল। গৃহকর্ত্রী কহিলেন, মানে সেই বিধবা রমণী, এ কি রুবি, ব্যাপারখানা কি? আমি আমার আশ্চর্য ভ্রমণ বৃত্তান্তটি খুব যে সগর্বে বলিলাম তাহা নয়, কারণ প্রচুর হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তখন সেখানকার নিমন্ত্রিতগণ ডিনার শেষ করিয়াছেন। বিদেশে ডিনারের নিয়ম হচ্ছে 7:30 থেকে 8টা, এবং সেই সময় অন্য কোনো অতিথি এসে পড়লে তারা অত্যন্ত বিরক্ত হন, আজও হন। আমার মনে ধারণা ছিল যে আমার অপরাধ যখন স্বেচ্ছাকৃত নয় তখন গুরুতর দণ্ডভোগ করিতে হইবে না, বিশেষত রমণী যখন বিধান কর্ত্রী, যে হ্যাঁ ডিনার হয়ে গেছে কিন্তু আমি তো আর নিজে ইচ্ছে করে দেরি করিনি, তাহলে নিশ্চয়ই আমার জন্য ডিনার পাওয়া যাবে। কিন্তু উচ্চপদস্থ ভারত কর্মচারীর বিধবা স্ত্রী আমাকে বলিলেন, এসো রুবি, এক পেয়ালা চা খাইবি। অর্থাৎ যেখানে খিদেতে পেট চুই চুই করছে সেখানে ডিনার অফার করার বদলে তিনি শুধু এক পেয়ালা চা অফার করলেন। আমি কোনোদিন চা খাই না, কিন্তু জঠরানল নির্বাপনের পক্ষে পেয়ালা যৎকিঞ্চিৎ সাহায্য করিতে পারে মনে করিয়া গোটা 2 চক্রাকার বিস্কুটের সঙ্গে সেই কড়া চা গিলিয়া ফেলিলাম। জঠরানল, জঠরযুক্ত অনল, অর্থাৎ তখন খিদেতে আমার পেটে আগুন জ্বলছে, ফলে যদিও আমি চা খাই না কিন্তু তবুও যেটুকু পেটে আগুন জ্বলছে সেটুকুতে যাতে একটু জল পড়ে, সেই জন্য আমি 2টো গোল বিস্কুটের সঙ্গে সেই কড়া চা মানে বোঝাই যাচ্ছে লিকার চা, খেয়ে ফেললাম। বৈঠকখানা ঘরে আসিয়া দেখিলাম অনেকগুলি প্রাচীনা নারীর সমাগম হইয়াছে। তাহাদের মধ্যে একজন সুন্দরী যুবতী ছিলেন, তিনি আমেরিকান, এবং তিনি গৃহস্বামিনীর যুবক ভ্রাতুষ্পুত্রের সহিত বিবাহের পূর্বে পূর্বরাগের পালা উদযাপন করিতেছেন, যেটাকে আমরা বলি কোর্টশিপ। ঘরের গৃহিণী বলিলেন, মানে সেই বিধবা রমণী, এবার তবে নৃত্য শুরু করা যাক। রবীন্দ্রনাথ বলছেন, আমার নৃত্যের কোনো প্রয়োজন ছিল না এবং শরীর মনের অবস্থাও নৃত্যের অনুকূল ছিল না। অর্থাৎ এত ধকল গেছে, তারপরে আর নাচ আমার পক্ষে সহ্য করাটা খুব কষ্টকর ছিল। কিন্তু অত্যন্ত ভালো মানুষ যাহারা জগতে তাহারা অসাধ্য সাধন করে। মানে এ থেকে রবীন্দ্রনাথ বোঝাচ্ছেন যে আমি এত ভালো মানুষই ছিলাম, আমি মুখের ওপর না বলতে পারিনি। সেই কারণে যদিচ ওই নৃত্য সভাটি সেই যুবক যুবতীর জন্যই আহুত যারা তখন প্রেম পর্ব চালাচ্ছে, তথাপি 10 ঘন্টা উপবাসের পর 2 খণ্ড বিস্কুট খাইয়া 3 কাল উত্তীর্ণ প্রাচীন রমণীদের সহিত নৃত্য করিলাম। অর্থাৎ 10 ঘন্টা উপোস করেছি, তারপরে 2টো বিস্কুট খেয়েছি, তারপরে 3 কাল উত্তীর্ণ, মানে যাদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে সেই সমস্ত বুড়িদের সঙ্গে আমি নাচতে শুরু করলাম। কিন্তু এইখানেই দুঃখের অবধি রহিল না। নিমন্ত্রণ কর্ত্রী আমাকে জিজ্ঞাসা করিলেন, রুবি, আজ তুমি রাত্রি যাপন করিবে কোথায়? অর্থাৎ এটা স্বাভাবিক যে আমি এত রাত্রে এসছি, আমি কোথায় যাব, আমি তোমাদের এখানেই থাকবো, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রশ্নের জন্য রবীন্দ্রনাথ একেবারেই প্রস্তুত ছিলেন না। আমি হতবুদ্ধি হইয়া যখন তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম, তিনি কহিলেন, রাত্রি দ্বীপ প্রহরে এখানকার সরাই বন্ধ হইয়া যায়, অতএব আর বিলম্ব না করিয়া এখনই তোমার সেখানে যাওয়া কর্তব্য। অর্থাৎ কতটা অমানবিক সেই বিধবা রমণী, যে এক তো রবীন্দ্রনাথকে ডিনার করতে দিলেন না, তার উপর বলছে যে তুমি এখান থেকে চলে যাও, গিয়ে সরাইখানায় ওঠো। সৌজন্যের একেবারে অভাব ছিল না, সরাই আমাকে নিজ খুঁজিয়া লইতে হয় নাই, লণ্ঠন ধরিয়া একজন ভৃত্য আমাকে সরাইতে পৌঁছিয়া দিল। মনে করিলাম হয়তো সাপে বর হইল, হয়তো এখানে আহারের ব্যবস্থা আছে, যে কিছু খাইনি, হয়তো এখানে কিছু খাবার পাওয়া যাবে। জিজ্ঞাসা করিলাম, আমিষ হোক, নিরামিষ হোক, তাজা হোক, বাসি হোক, কিছু খেতে পাবো কি? যে আমিষ, নিরামিষ, তাজা, বাসি যাই হোক খেতে হবে। তাহারা কহিল, মদ্য যত চাও পাইবে, খাদ্য নয়। অর্থাৎ মদ পাওয়া যাবে, খাদ্য নয়। তখন ভাবিলাম, নিদ্রা দেবীর হৃদয় কোমল, তিনি আহার না দিন বিস্তৃতি দিবেন, যে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর পেটের খিদে ভুলে যাব। কিন্তু তাহার জগৎজোড়া অঙ্কেও তিনি সে রাত্রে আমাকে স্থান দিলেন না। তিনি মানে নিদ্রা দেবী, অর্থাৎ সে রাতে রবীন্দ্রনাথের ঘুম এলো না। কেন না, বেলে পাথরের মেজেওয়ালা ঘর, ঠান্ডা কনকন করিতেছে, একটি পুরাতন খাট এবং একটি জীর্ণ মুখ ধুইবার টেবিল ঘরের আসবাব, অর্থাৎ এত ঠান্ডা যে ঘুম আসছে না। সন্ধ্যাবেলায় সকালবেলায় ইঙ্গভারতী বিধবাটি প্রাতরাশ খাইবার জন্য ডাকিয়া পাঠাইলেন। ইংরেজি দস্তুরে যাহাকে ঠান্ডা খানা বলে তাহারই আয়োজন। অর্থাৎ ব্রেকফাস্টে হচ্ছে গত রাত্রে যা বেঁচে গেছে সেগুলো ঠান্ডা অবস্থায় খেতে হবে। অর্থাৎ গত রাত্রির ভোজের অবশেষ আজ ঠান্ডা অবস্থায় খাওয়া গেল। ইহারই অতি যৎসামান্য কিছু অংশ যদি উষ্ণ বা কবষ্ণ আকারে কাল পাওয়া যাইত, তাহা হইলে পৃথিবীতে কাহারও কোনো গুরুতর ক্ষতি হইত না। অথচ আমার নৃত্যটা ডাঙায় তোলা কই মাছের নৃত্যের মতো
এমন শোকাবহ হইতে পারিত না। অর্থাৎ এই যে ঠান্ডা খাবার যার কোনো স্বাদ নেই, সেটাই যদি গতকাল আমাকে ডিনারে সামান্যতম গরম করে অফার করা হতো, তাহলেই আমি বেঁচে যেতাম। আহারান্তে নিমন্ত্রণ কর্ত্রী কহিলেন, যাহাকে গান শুনাইয়ার জন্য তোমাকে ডাকিয়াছি তিনি অসুস্থ শয্যাগত, তাহার শয়নগৃহের বাহিরে দাঁড়াইয়া তোমাকে গাহিতে হইবে। মানে আবদারের আর শেষ নেই। এক তো এইরকম আচরণ, তারপর বলছে যে যাকে গান শোনাতে হবে সে গান শোনার মতো অবস্থায় নেই, তুমি তার সে শুয়ে আছে ঘরে, তার ঘরের বাইরে গিয়ে গান গাও। সিঁড়ির উপর আমাকে দাঁড় করাইয়া দেওয়া হলো। অর্থাৎ রবীন্দ্রনাথেরও ভালো মানুষের শেষ নেই। রুদ্ধ দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া গৃহিণী কহিলেন, ওই ঘরে তিনি আছেন। অর্থাৎ রোগীকে দেখাও যাচ্ছে না। আমি সেই অদৃশ্য রহস্যের অভিমুখে দাঁড়াইয়া শোকের গান বিহাগ রাগিনীতে গাহিলাম। তারপর রোগিণীর অবস্থা কি হইল সে সংবাদ লোকমুখে বা সংবাদপত্রে জানিতে পাই নাই। অর্থাৎ সেই রোগিণী বাঁচলো না মরলো আমার ওই গান শুনে, আর সেই ঘরে রোগিণী আদৌ ছিল কিনা আমি তা জানি না। লন্ডনে ফিরিয়া আসিয়া 2-3 দিন বিছানায় পড়িয়া নিরঙ্কুশ ভালো মানুষের প্রায়শ্চিত্ত করিলাম। ডাক্তারের মেয়েরা কহিলেন, ডাক্তার স্কটের মেয়েরা, দোহাই তোমার, এই নিমন্ত্রণ ব্যাপারকে আমাদের দেশের আতিথ্যের নমুনা বলিয়া গ্রহণ করিও না। এ তোমাদের ভারতবর্ষের নিমকের গুণ। অর্থাৎ এই আমন্ত্রণে, তুমি যে বিদেশে এসে আমন্ত্রণ পেয়েছো, এটাকে একমাত্র মনে রেখো না, আমরাও তোমাকে যে আপ্যায়ন করেছি সেটাও মনে রেখো। এই হচ্ছে মানে কোনো রকমে আমি পুরো টেক্সটটা পড়ালাম। যদি আজকে কোনো প্রশ্ন থাকে, অলরেডি 7:30 বাজে, আমি হোস্টের কাছে জাস্ট আর 5 মিনিট চাইবো যে যদি কারো কোনো আজকের পড়ানো থেকে প্রশ্ন থাকে বা বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা থাকে। আজকে এফবিজির আমার ক্লাস শেষ হয়ে গেল, এরপরে যদি আবার কোনো ক্লাস অ্যালট করা হয় তখন যেগুলো পড়ানো হলো না সেইগুলো পড়ানোর চেষ্টা করব। আর যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আজকের ক্লাস শেষ করব, মিটিং লিভ করব। প্রাতে মানে সকালে, অবশ্ন মানে ঈষৎ উষ্ণ। বিধবা মহিলা কি ভারতীয় ছিল? ইঙ্গ ভারতীয়, অর্থাৎ হ্যাঁ ভারতীয়, সে বিয়ে করেছিল ইংরেজকে। আচ্ছা, যিনি এই শুভদীপনাকে ক্রমাগত গ্রুপে জয়েন করার জন্য লিখছেন, আমি মাঝে ল্যাপটপ থেকে বেরিয়ে গেছিলাম, আপনি একবার পোস্ট করাতেই তো লোকে দেখে নিচ্ছে, ফলে বারবার একই জিনিস পোস্ট করার ফলে লোকের দৃষ্টি আকর্ষণ করার তো কোনো মানে নেই। যারা জয়েন করা তারা তো এমনিতেই জয়েন করে যাবে। কারণ আমি বাকি যেগুলো জীবন স্মৃতি বিলাত গল্পে কি প্যাটার্নের প্রশ্ন আসবে না? প্যাটার্নের প্রশ্ন আসবে না। আমি বলছি টিপাই মানে কি। বাতিকগ্রস্ত মানে, বাতিকগ্রস্ত মানে অনেকে বাতিক থাকে বারবার বারবার হাত ধোয়া, অনেকে বাতিক থাকে বারবার বারবার মুখে হাত দেওয়া, এগুলো হচ্ছে বাতিক, যেটাকে আমরা বলি ম্যানিয়া। অ্যাসাইনমেন্ট কবে দেবে বলতে পারবো না। পূর্বরাগের সঠিক অর্থ, এটা দীপ্তি বলেছেন না, সন্ধি বিচ্ছেদ প্রশ্ন আসার কথা নয়। এখন যদি দেয় সেখানে আপনারা নিশ্চয়ই সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। পূর্বরাগ, দীপ্তি বলছেন যে রাগ অপূর্ব, অর্থাৎ পূর্বরাগকে সাধারণভাবে আমরা বলি প্রেম পর্যায়ের মধ্যে, যখন কিনা দুজনকে দুজনের দেখে তাদের কথা শুনে বা তাদের গুণ শুনে পরস্পরের মধ্যে যে অনুভূতি জন্মায় সেটাকেই আমরা বলি পূর্বরাগ। সরাইখানা মানে বিদেশে ছোট ছোট অংশ থাকে যেটাকে আমরা বলি ইন, এখন INN, সেখানে রাত্রিবাসের একটা আস্তানা পাওয়া যায় এবং সেখানে খাদ্য পাওয়া যায়। সেই খাদ্য, এখন রবীন্দ্রনাথের দুর্ভাগ্যক্রমে তিনি যখন গিয়ে পৌঁছেছিলেন সেখানে খাদ্য আর কিছু ছিল না, বিদেশ তো, ফলে সেখানে মদটাই পাওয়া গিয়েছিল। ছোট ছোট চটি বা সরাইখানা সেটাকে বলা হয়, যে ছোট ছোট যে থাকার স্থান, রাত্রিবাসের স্থান, সেটাকে বলা হয় সরাইখানা। রবীন্দ্রনাথের ভাইপো কার ছেলে? ভাইপো মানে তো ভাইয়ের ছেলে, দাদার ছেলে, এখানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছেলে। সুদীপ্তা ব্যানার্জি, মূল কাব্যটা কি? আপনার কি এতক্ষণ পরে মনে হলো যে এটা একটা কবিতা? নিমকের গুণ মানে, নিমক খেলে কি হয়, মানে যার নিমক মানে হচ্ছে নুন, যার নুন খেয়েছি তার গুণ গাইতে হয়।
তাই তো বলে যে কারণে দেখবে হিন্দিতে একটা সিনেমাও হয়েছিল নমক হালাল, মানে যার নিমক খেয়েছি, যার নুন খেয়েছি, তার যদি গুণ না গাই, যেটাকে বলা হয় নিমক হারামি, যেখান থেকে এসেছে নেমক হারামি। ফলে নিমকের গুণ মানে হচ্ছে যার নুন খেয়েছি তার গুণ গাওয়া। অর্থাৎ ভারতবর্ষীয়, এই যে রবীন্দ্রনাথ এখানে শেষ করছেন, এক সেকেন্ড বলছি, রবীন্দ্রনাথ এই যে এখানে বলছেন, সরি, ডাক্তার স্কটের মেয়েরা বলছেন এ তোমাদের ভারতবর্ষের নিমকের গুণ। অর্থাৎ এই যে নিমকের গুণ মানে যার নুন খেয়েছি, মানে যার ওই মানে সকালবেলাও ওই ব্রেকফাস্টে যে অংশটা ঠান্ডা হয়ে যাওয়া অংশটা খেয়েছি, যদিও সে আমার প্রতি যথেচ্ছ পরিমাণে একটা অত্যাচার করেছে, তবুও তাকে আমি খারাপ বলতে পারলাম না। শর্ট কোয়েশ্চেন কিরকম হবে তার একটা আমি বলে দিয়েছি, একটা মানে পড়াতে পড়াতেই বলেছি, অ্যাসাইনমেন্ট কবে পাবে তো বলা যাবে না। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে টিপাই মানে কি। টিপাই যেটা দেখবে 21 পাতায় আছে, টেবিল চালা হয়তো। টিপাই হচ্ছে, টিপাই শব্দটা এসেছে তে পায়া থেকে, ঠিক আছে, তিনটে পায়া থেকে তে পাই, তে পায়া। মেল যারা করবেন তাদের কাছে অনুরোধ করা হচ্ছে টোটালি একাডেমিক প্রশ্ন পাঠাবেন, কোন রকম কোনো কোয়েশ্চেন, সাজেশনস ইত্যাদি ইত্যাদি জানার জন্য করবেন না। একজন কে লিখেছেন সাগর বর্মন, নরঙ্কুশ নাকি, আমি এটা বুঝতে পারছি না। রবীন্দ্রনাথের ভাইপো কার ছেলে বলে দিয়েছি। আদিত্য মুখার্জি, হ্যাঁ মেল করলে নিশ্চয়ই উত্তর দেব, কিন্তু পার্টিকুলারলি একাডেমিক কোয়েশ্চেন। এক্সাম অফলাইন কি অনলাইন বলতে পারবো না। সময় শেষ হয়ে গেছে। আমি জাস্ট একবার দেখে নিচ্ছি যে আর কি কি মানে আছে, আমি সেটা একবার দেখে নিচ্ছি। আসলে এত মেসেজ এসছে, মেল আইডিটা আমি এখানে লিখে দিচ্ছি, আমি এটা দিয়ে শেষ করব। এভরিওয়ান, মেল আইডিটা যারা মেল করবেন, অনামিকা NSOUBANGLA@gmail.com, অনামিকা NSOUBangla@gmail.com। মেজ বৌদির নাম পূজা সরকার, মেজ বৌ ঠাকুরুন জ্ঞানদা নন্দিনী দেবী। ঠিক আছে, আজকের তাহলে মিটিং লিভ করছি। অনেকেরই অনেক রকম প্রশ্ন আছে, আপনারা যদি মনে করেন আপনারা আমাকে মেল করতে পারেন। আইডিটা দিয়ে দিয়েছি, সৌরিশ কুন্ডু। ল্যাটিন টিচারের নাম তো এখানে দেওয়া নেই, বইতে নাম উল্লেখ আছে, নাম উল্লেখহীন আছে, মানে নাম উল্লেখটা নেই, নাম উল্লেখ করা নেই। ঠিক আছে, তাহলে মিটিং লিভ করছি। ল্যাটিন আর লাটিন একই। ঠিক আছে, তাহলে মিটিং হোস্টকে বলবো ক্লোজ করতে। থ্যাংক ইউ ম্যাম, সেশন ক্লোজ করছি তো। হ্যাঁ, আপনি ক্লোজ করে দিচ্ছেন তো? হ্যাঁ, ক্লোজ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।